বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়ার মধ্যেই 2 সিটিতে নামানো হলো নতুন সার্ভিস। দক্ষিণের মেয়র বলছেন, সাময়িক ব্যবস্থা, বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া। ভারতের সঙ্গে বহু কাঙ্ক্ষিত নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে কাল। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে কলকাতা পৌঁছতে সময় লাগবে 3 দিন। ভাড়া আসন ভেদে 1.5 থেকে 15,000 টাকা। পর্যাপ্ত মজুদ থাকায় রোজায় বাড়বে না পণ্যের দাম, বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবহনের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি ঠেকানোর আবেদন ব্যবসায়ীদের। এবং টাঙ্গাইলের বনাঞ্চলে গাছ কেটে উজাড় করে চলছে ভূমি দখল। বন বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। র্যাবের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শুরুতে চলে যাচ্ছি সেখানে। বিরাট একটা সাফল্য অর্জন করে এবং আমরা ওই এলাকা এই দস্যুমুক্ত করবার জন্য 2012 সালে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম এবং প্রায় আমাদের যৌথ বাহিনী সেখানে একত্রে অভিযানও পরিচালনা করত এবং সেখানে সুন্দরবন এলাকা এই জলদস্যু তাদের বা বনদস্যু যারা, তাদের বিরুদ্ধে এই অভিযান চলতে থাকে। আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই র্যাবের সদস্যদের যে এই এলাকাটা তারা এই দস্যু মুক্ত করতে সক্ষম হয়েছে। যারা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত, আমি তাদেরকে সবসময় আহ্বান জানিয়েছি যে তারা স্বাভাবিক জীবনে যদি ফিরে আসে এবং আত্মসমর্পণ করে তাহলে তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দেব। এবং এই অঞ্চলে প্রায় 32টি বাহিনী, এই বাহিনীর 328 জন জলদস্যু আত্মসমর্পণ করেছে এবং তাদের আমরা আর্থিক সহায়তা দিয়ে ঘর বাড়ি তৈরি এবং তাদের পরিবারের সাথে সুন্দরভাবে যেন তারা জীবন যাপন করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছি এবং তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করছে এবং একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আগে দস্যুর কন্যা হিসেবে তারা যে অপমানিত হতো বা দস্যুর সন্তান হিসেবে, সেটা এখন তারা হচ্ছে না। তারাও একটা সম্মানজনক জীবন যাপন করতে পারছে। কাজেই আমাদের সবসময় এটাই থাকবে যে যারা এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তারা যদি আত্মসমর্পণ করে অবশ্যই তাদেরকে জীবন যাপন করবার জন্য যথেষ্ট ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর দেশে শান্তি বজায় থাকুক, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচুক, সেটাই আমরা চাই। মাদক একটা বিরাট সমস্যা, সেই সাথে সাথে ছিল জঙ্গিবাদ। আর জঙ্গিবাদটা শুধু বাংলাদেশে না, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। কিন্তু আমরা এখানে একটা সাফল্য অর্জন করতে পেরেছি যে আমাদের গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সকল বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থাকে মিলে আমরা একটা কমিটি করে সেখান থেকে বসে আলাপ আলোচনা করে কোন কোন ক্ষেত্রে কে কী দায়িত্ব পালন করবে এবং কোনো তথ্য পেলে সাথে সাথে সেই তথ্যটা সকলের সঙ্গে তারা জানাবে এবং তারপরে কিভাবে এটা মোকাবেলা করা যায় তার ব্যবস্থা নেবে। পাশাপাশি একটা সামাজিকভাবে সমাজ সচেতনতা সৃষ্টির জন্য আমরা ব্যাপকভাবে পদক্ষেপ নেই, যে আমরা যারা শিক্ষক, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের, তারপরে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা ধর্মগুরু, তাদেরকে সাধারণ জনগণ, নির্বাচিত প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং সমাজের বিশিষ্টজন সকলকে নিয়ে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলভিত্তিক কমিটি গঠন করে আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার অভিযান চালাই। কাজে একদিকে র্যাবের অভিযান, অপরদিকে সামাজিক এই যে একটা সচেতনতার সৃষ্টি, এর ফলে জঙ্গিবাদ দমনেও আমরা আমাদের বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে সাফল্য, এটা আজকে বিশ্বব্যাপী প্রশংসিত। কাজে সেক্ষেত্রেও র্যাব বিশিষ্ট ভূমিকা পালন করেছে বলে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই
ভবিষ্যতে যেন আর এই জঙ্গিবাদ সন্ত্রাস মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। এখানে দুর্ভাগ্য যে কোনো কোনো রাজনৈতিক দল তারাই মদতদান করে, যেমন গত নির্বাচনে এই ধরনের একটা প্রচেষ্টা চালিয়েছিল। সেখানে র্যাবের একটা সফল অভিযানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের অফিস থেকে বিশাল অঙ্কের অর্থ ধরা পড়ে। আর এই ধরা পড়ার পরই আমরা দেখেছি যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। ভবিষ্যতে যেন আর কেউ এই ধরনের মানুষের মানে স্বাভাবিক জীবনে বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে। মাদক একটা আমাদের সমাজের জন্য আমি বলবো এটা একটা বিষাক্ত জিনিস, কারণ এই যে কেমিক্যাল দ্বারা তৈরি মাদক সেবনের ফলে এক একটা মানুষ অকালে ঝরে যাচ্ছে, এক একটি পরিবার আজকে কষ্ট পাচ্ছে, এক একটা পরিবার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এমন মাদক সেবনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে সন্তান হয়ে মেয়ে হয়ে পিতামাতাকে হত্যা করে, অথবা ভাই ভাইকে হত্যা করে, অথবা নিজের বাবার উপর আক্রমণ করে, সংসারের সমস্ত জিনিসপত্র নষ্ট করে বা বিক্রি করে দেয়। এভাবে এক একটা পরিবার ধ্বংস হয়, একটা সমাজ ধ্বংস হয়, একটা দেশও ধ্বংসের মুখে যায়। যে কারণে মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের এখন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। পাশাপাশি আমাদের যুব সমাজ, তরুণ সমাজ তারা যেন মাদকাসক্ত না হয় সেজন্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ঠিক যেভাবে আমরা সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে জঙ্গিবাদ দমনের সফলতা অর্জন করেছি, ওইভাবেই আমাদের একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। আর সেই সাথে মাদক যাতে না আসতে পারে বা পাচার হতে না পারে বা আমাদের দেশের মধ্যে ঢুকতে না পারে বা দেশের মধ্যে কেউ তৈরি করতে না পারে বা মাদক ব্যবসায়ী, মাদকের সাথে সম্পর্কিত বা মাদক সরবরাহকারী সকলের বিরুদ্ধেই অভিযানটা অব্যাহত থাকবে। তবেই আমরা সমাজকে মাদক মুক্ত করতে পারবো, পরিবারকে আমরা রক্ষা করতে পারবো। আমাদের র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই এই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। সেই সাথে সাথে চোরা কারবারির বিরুদ্ধেও আমাদের অভিযান রয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলির উপরে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আমরা দেশে মানুষের জীবনটা যাতে শান্তিপূর্ণ হয়, মানুষ যেন একটু শান্তিতে বসবাস করতে পারে, আর একটা সুন্দর পরিবেশ থাকলে পরে আর্থসামাজিক উন্নতি ত্বরান্বিত করাও অত্যন্ত জরুরি এবং সেটা আমরা করতে সফল হব। আমি ধন্যবাদ জানাই যে গত নির্বাচন আমরা দেখেছি 2014 সালের নির্বাচনে অগ্নিসন্ত্রাস করে বহু মানুষের জীবন ক্ষয় হয়েছে। প্রায় আমাদের 582টা স্কুল বিএনপি জামাত জোট পুড়িয়ে দিয়েছিল। প্রায় 3900-এর মতো মানুষ অগ্নিসন্ত্রাসে আহত হয় এবং প্রায় 500-র কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করে এবং এখনও সেই অগ্নি সন্ত্রাসের ফলে যারা আহত তারা মানবেতর জীবন যাপন করছে। আমাদের জাতীয় সম্পদ, গাড়ি ঘোড়া এবং সেই লঞ্চ, স্টিমার সার্ভিস, ট্রেন, বাস, ট্রাক, সিএনজি, অর্থাৎ এমনকি প্রাইভেট কার পর্যন্ত যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটা মানে ভাবতে অবাক লাগে যে কোনো মানুষ যারা রাজনীতি আমরা করি জনগণের জন্য, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, আর সেখানে এই ধরনের অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করা এর থেকে জঘন্য কাজ আর হতে পারে না। তবে এবারে 2018 নির্বাচনে আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর ছিল, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ র্যাব সহ সকলেই তাদের যে বলিষ্ঠ ভূমিকা তার ফলে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পেরেছে এবং যার ফলে জনগণ ভোট দিয়েছে এবং ভোটের মাধ্যমে আমরা আবারও জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমাদের লক্ষ্যটা দেশকে আরও উন্নত সমৃদ্ধশালী করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ আমরা স্বাধীনতার 48 বছর আমরা পার করেছি। এই 48 বছরে বলতে গেলে আমাদের এই শেষ 10 বছর অর্থাৎ 2009 সরকার গঠন করে 2018 পর্যন্ত আমরা যতটা উন্নতি করতে পেরেছি, কিন্তু 75-এ জাতির জনকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল
তারা কিন্তু দেশে সেভাবে কোনো উন্নতি করতে পারে নাই বা করতে চায়ও নাই, বা করার ইচ্ছাও তাদের ছিল না। এটা হলো বাস্তবতা। 96 থেকে 2001 পর্যন্ত যখন ক্ষমতায় ছিলাম তখনও দেশে অনেক উন্নতি করেছিলাম, কিন্তু মাত্র 5 বছর আমরা আমাদের অনেক কাজ আমরা শুরু করেছিলাম কিন্তু তা সম্পূর্ণ করতে পারিনি। মাঝখানে 8টা বছর আবার সময় নষ্ট হয়, ওদিকে 21 বছর, এরপরে 8 বছর আমাদের সময় নষ্ট হয়েছে। যা হোক, আমরা পুনরায় যখন সুযোগ পেয়েছি আমরা চাইব আমাদের দেশকে আরও উন্নত যাতে হয় সে ব্যবস্থা করতে। সেই ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের মানুষের জীবনযাত্রা শান্তিপূর্ণ করা, নিরাপদে চলাফেরা করা, শান্তিতে ঘুমানো, এটাই মানুষের দাবি, সেটা পূরণ করা। এবং দেশে যদি আমরা একটি শান্তিপূর্ণ ব্যবস্থা রাখতে পারি তাহলে আমাদের দেশে আমরা অর্থনৈতিক উন্নতি আরও ত্বরান্বিত করতে পারবো, বিদেশি বিনিয়োগ আসবে, যা দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো যে লক্ষ্য নিয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে, সেই লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। কারণ স্বাধীনতার পর জাতিপিতা হাতে সময় পেছিয়ে এলেন মাত্র 3.5 বছর। একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন করা। কাজে তিনি অতি অল্প সময়ের মধ্যে সেই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেন তখনই 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এরপর থেকে সেই হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি চলেছে, বারবার কু হয়েছে, প্রায় 19 বার কু হয়েছিল। দেশের মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে আসেনি, স্বাভাবিক চলাফেরার অধিকারও ছিল না, কারণ প্রতি রাতে কারফিউ থাকতো। সেই রাত 10টা 11টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ, মানুষ স্বাভাবিকভাবে চলতেও পারত না। এইরকম একটা অস্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে দেশকে চলতে হয়েছিল। অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে দেশের মানুষের জীবন যাত্রা উন্নত হয়েছে, স্বাভাবিক হয়েছে। দারিদ্র্যের হার আমরা 40 ভাগ থেকে 21 ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি আমাদের প্রবৃদ্ধিও আমরা অর্জনে এখন অনেক দূর এগিয়ে গিয়েছে। এইবারের আমাদের অর্থ বছরে ইনশাল্লাহ আমাদের প্রবৃদ্ধি হবে 8.13 ভাগে। আমাদের মাথাপিছু আয়ও আমরা ইতিমধ্যে 1751 মার্কিন ডলার আমরা অর্জন করেছিলাম। এবারে অর্থ বছরে আমরা 1909 মার্কিন ডলার আমরা অর্জন করতে সক্ষম হব। অর্থাৎ সকল সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাছাড়া বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানো, একেবারে গ্রামের মানুষ, শুধু শহর বা রাজধানী না, একবার গ্রামের মানুষ, তৃণমূলের মানুষের জন্য একটু উন্নত জীবন পায়, সুন্দর জীবন পায়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আর এই লক্ষ্য অর্জন করা তখনই সম্ভব যখন একটা দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, মানুষের জীবনযাত্রা সুন্দর হয়, উন্নত হয়। আর দেশে যখন একটা শান্তিপূর্ণ পরিবেশ হয় তখন দেশি বিদেশি বিনিয়োগও বৃদ্ধি পায়। এখন আল্লাহর রহমতে বিদেশ থেকে প্রচুর বিনিয়োগের প্রস্তাব আসছে। দেশের অভ্যন্তরেও যাতে বিনিয়োগ হয় সেই ব্যবস্থাও আমরা করে যাচ্ছি। আমাদের প্রবাসী যারা, তারাও যেন দেশে বিনিয়োগ করতে পারে সে সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। দেশের আমাদের ছেলে মেয়ে, ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন লেখাপড়া শিখে আরও উন্নত জীবন পায়। সাথে সাথে কর্মসংস্থান ব্যবস্থার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের আরও সামনে অনেক কাজ আছে, যেমন 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি, সেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে। এইসব অঞ্চলেরও নিরাপত্তা আমাদের দিতে হবে। আর সেদিকে মাথায় রেখে আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামো উন্নয়ন করছি, নদীগুলি ড্রেজিং করে নৌপথ চালু করছি, রেলপথ, নতুন নতুন লাইন আমরা করে রেলপথকে সচল করছি। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থারও আমরা উন্নয়ন করে দিচ্ছি। সেভাবেই আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে একটি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে, যারা অন্যায় করবে সে যেই হোক, অন্যায়কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তবে সাথে সাথে এটাও দেখতে হবে যে অযথা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়। কারণ সত্যিকার যারা অন্যায়ে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন কখনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে বিশেষভাবে নজর রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ যে কোনো আইন প্রয়োগের সময় সব সময় মানবাধিকারের বিষয়টা লক্ষ্য রাখতে হবে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রার সুযোগটা যেন থাকে, এই দিকটা নজর রেখেই আমাদের অর্থাৎ দুষ্টের দমন শিষ্টের পালন এই নীতি অনুসরণ করে যেতে হবে। র্যাবকে আমরা ইতিমধ্যেই অনেক সুযোগ করে দিয়েছি। আর তাছাড়া আপনারা জানেন যে আমরা সরকার আসার পর প্রায় 2 ধাপে বেতন বাড়িয়ে দিয়েছি, ভাতা বাড়িয়ে দিয়েছি। যাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলির আবাসন সমস্যা ছিল সেগুলো আমরা সমাধান করে দিচ্ছি, গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। যেখানে যা দরকার, যেখানে যেটা প্রয়োজন আমরা কিন্তু তা করে দিচ্ছি। অর্থনৈতিকভাবে যত বেশি আমরা স্বাবলম্বিতা অর্জন করতে পারবো তত বেশি আমরা দিতে পারবো, তত বেশি আমরা করতে পারবো এবং আমাদের প্রতিটি প্রতিষ্ঠানই সুন্দরভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করুক, সেটাই আমরা চাই। কাজে সেদিকে লক্ষ্য রেখেই এবং যারা এই যে বিভিন্ন অভিযানে যায়, মাদকের বিরুদ্ধে অভিযান, জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান, বা আমাদের যেমন আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিচ্ছি। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্টেশন শুধু তৈরি না, অগ্নি নির্বাপক বা যে কোনো দুর্ঘটনা মোকাবেলার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের বর্ডার পোস্ট, যে সমস্ত অঞ্চলে বর্ডার পোস্ট ছিল না আমরা সেগুলি তৈরি করে দিচ্ছি। আমাদের স্থল সীমানা নিয়ে যে সমস্যা ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থল সীমানা চুক্তি করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে এবং তিনি আইন করে গিয়েছিলেন, কিন্তু সেই সমস্যাটা পরবর্তী সরকার কেউ এটা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা তার পদক্ষেপ নেই এবং ভারতের সরকার আমাদের সহযোগিতা করে এবং ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে তাদের বিল পাস হয়, আইন পাস হয়। আমরা এই সমস্যাটা সমাধান করে আমাদের ছিটমহল বিনিময় করি। এই ছিটমহল বিনিময়ে আমি মনে করি সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি যে শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় করা যায়। এখন আমাদের ল্যান্ড বাউন্ডারিগুলি আমরা যেহেতু আমাদের নিশ্চিত হয়ে গেছে, আমরা এটাকে সুরক্ষিত করবার জন্য আমরা আরও বিভিন্ন যে সমস্ত অঞ্চলে আমাদের বিওপি ছিল না আমরা তা করে দিচ্ছি। সেই সাথে সাথে আমাদের বিশাল সমুদ্র সীমা, এই সমুদ্র সীমার আইনও জাতির পিতা করে দিয়ে গিয়েছিলেন 1974 সালে, যেখানে জাতিসংঘ 82 সালে সমুদ্র সীমা আইন করে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন 1974 সালে। কিন্তু এরপরে যারা ক্ষমতা এসেছিল 75-এর পর, কেউ কিন্তু এই সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সেটা কখনো দাবি করার চিন্তাও করেনি বা তারা জানতোই না। 96 সালে সরকার আসার পর এই ব্যাপারে আমরা উদ্যোগ নেই। এরপর 5 বছর আমরা ক্ষমতায় ছিলাম, সম্পূর্ণ করতে পারিনি। 2009 সরকার গঠন করার পর থেকে আমরা উদ্যোগ নিয়ে আজকে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। এই সমুদ্র সীমা আমাদের যে বিশাল সম্পদ রয়েছে আমরা সেটাও আমাদের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগাবার জন্য ইতিমধ্যে ব্লু ইকোনমি এই নীতি আমরা গ্রহণ করেছি। ঠিক এভাবে বিভিন্ন সমস্যাগুলি আমরা সমাধান করেছি। তাছাড়া এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, সকলের হাতেই মোবাইল ফোন, তাছাড়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন শৃঙ্খলাকে উন্নতি করা, সেটাও আজকে আমাদের জন্য সহজ হয়ে গেছে। আর নিজস্ব স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি। এর ভিত্তিটাও জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে গিয়েছিলেন যে বেতবুনিয়াতে তিনি ভূ উপগ্রহ কেন্দ্র তৈরি করে দিয়ে যান। এখন আমরা মহাকাশও জয় করেছি। কাজী আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত, কিন্তু আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে যদি আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে পারি। কাজে আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ এলাকায় কাজের জন্য যে সমস্ত সুবিধা প্রয়োজন সেগুলি আমরা করে দিচ্ছি, যাতে করে আমরা অপরাধ যারা করবে, অর্থাৎ অপরাধীকে যেমন গ্রেপ্তার করা, শাস্তির ব্যবস্থা করা, সেটাও যেমন আমাদের কাজ, সাথে সাথে অপরাধের সাথে যেন কেউ যুক্ত না হয় সেই ব্যবস্থাটাও আমাদের নিতে হবে।
কাজে সেটা করতে হলে একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করা দরকার। সেই ক্ষেত্রে সকলের কাছে আমি এটাই বলবো যে আপনারা সেই দিকটা বিশেষভাবে দৃষ্টি দেবেন যেন এই ধরনের অপরাধের সাথে যেন কেউ যুক্ত না হয়। কাল শুরু হচ্ছে ভারতের সঙ্গে বহু কাঙ্ক্ষিত নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল। নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের একটি এবং কলকাতা থেকে ছাড়বে ভারতের অন্য একটি জাহাজ। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছে দুই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। আর পরীক্ষামূলক এই সফর সফল হলে আগামীতে অন্যান্য দেশের সঙ্গেও নৌপথে যাত্রী পরিবহন চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। ৭০ বছর পর আবারও সৃষ্টি হচ্ছে জাহাজের যাত্রী হয়ে নৌপথে ভারতে যাওয়ার সুযোগ। ২০১৫ সালে দুই দেশের মধ্যে সমঝোতার পর ২০১৮ সালের অক্টোবর মাসে হয় এসওপি স্বাক্ষর। তার ৫ মাসের মাথায় ২৯শে মার্চ শুরু হচ্ছে জাহাজের চলাচল। এই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের মেরি এন্ডারসন জেটি থেকে ছেড়ে যাবে জাহাজ এমভি মধুমতি। কলকাতায় পৌঁছবে ১ এপ্রিল। চাঁদপুর, বরিশাল, মংলা, আংটিহারা, হলদিয়া হয়ে এটি যাবে ভারত। একই দিন কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে আরেকটি জাহাজ আরভি বেঙ্গল। প্রথম সফরে ভারত থেকে ৭ জন ইতালীয় নাগরিক সহ আসছেন ২০ জন, আর বাংলাদেশ থেকে যাচ্ছেন ৬৫ জন যাত্রী। সব প্রস্তুত। আমরা যে ভারত থেকে যে জাহাজটা আসবে বেঙ্গল গঙ্গা, ওইটার আমরা তাদের রিপোর্টের ভিত্তিতে তাদের যে সব কাগজপত্র দেওয়ার কথা আমাদের সেটার ভিত্তিতে আমরা দিয়ে দিয়েছি। বাংলাদেশ থেকে যে জাহাজটা যাচ্ছে তাদের সব কিছু কাগজ এবং প্যাসেঞ্জার লিস্ট, অন্যান্য ক্রু কম্পিটেন্সি দেখে আমরা পারমিশন দিয়েছি, রুট পারমিট দিয়েছি। নৌ পর্যটনকে বৃদ্ধি করা, মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা, সম্পর্ক বৃদ্ধি করা, এটি ভারতের সাথে শুরু হচ্ছে, ভবিষ্যতে শ্রীলঙ্কার সাথেও শুরু হবে, ঠিক সেইভাবে একইভাবে পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সাথেও শুরু হবে। বাংলাদেশ থেকে ভ্রমণে যাওয়া যাত্রীদের জাহাজ ভাড়া আসনভেদে ১৫০০ থেকে ১৫০০০ টাকা। ৮৯৬ কিলোমিটারের এই যাত্রা সফল হলে আগামীতে এটিকে আসাম গুয়াহাটির দিকে সম্প্রসারণ করা হবে। এছাড়া অন্যান্য দেশের সঙ্গেও করা হবে যাত্রীবাহী জাহাজ চলাচলের চুক্তি। ২৯ তারিখে এটা চালু করার পরে আমরা দেখব এটা কমার্শিয়ালি কতটুকু ভায়াবল। আমরা শুধু আঞ্চলিক না, আমরা এই অঞ্চলের বাইরেও আমাদের যাওয়ার আগ্রহ আছে। আমাদের সক্ষমতা যত বেশি বাড়বে, আমাদের বিস্তৃতি তত বেশি বাড়বে। প্রাথমিকভাবে প্রতি মাসে একটি হলেও পরে চাহিদা মতো সপ্তাহে একটি করে সফরের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ ও ভারত সম্পর্কের গতিশীলতায় নতুন মাত্রা যোগ করল এই জাহাজ চলাচল। তবে আন্তর্জাতিক রুটে বাংলাদেশের চলার মতো জাহাজ আছে হাতে গোনা মাত্র কয়েকটি। তাই নতুন এই উদ্যোগকে কার্যকর এবং এর থেকে সুফল পেতে হলে সবার আগে বাংলাদেশকে উৎসাহিত করতে হবে বেসরকারি জাহাজ মালিকদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, তরুণরাই পারে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে। গতকাল রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে ১০০ তরুণের ভারত যাত্রা উপলক্ষে ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী ১০০ বাংলাদেশি তরুণ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভারত সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এই যাত্রার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করেন বক্তারা। ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা অনলাইন ভিত্তিক জব সার্চিং পোর্টাল বিডি জবস ব্যবহার করে এমন বিজ্ঞাপন তৈরি করত। এছাড়া নিজেদের পরিচয় গোপনের জন্য ব্যবহার করত বিকাশ ও রকেট অ্যাকাউন্ট সংবলিত বিভিন্ন মোবাইল কোম্পানির শত শত বায়োমেট্রিক সিম। কাতার ভিত্তিক প্রতিষ্ঠান ডেল্টা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম স্টোর ম্যানেজার। আকর্ষণীয় বেতন, থাকাও যাবে পরিবার সহ, এক কথায় লোভনীয় অফার। অনলাইন ভিত্তিক জব সার্চিং পোর্টাল বিডি জবসের এমন বিজ্ঞাপনের আড়ালে দিনের পর দিন চলেছে প্রতারণা, যে ফাঁদে পা দিয়ে এরই মধ্যে সর্বশান্ত হয়েছেন হাজারো তরুণ। মঙ্গলবার এমনই এক প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। চক্রের প্রধান শাহিন হায়দার। প্রাথমিকভাবে চাকরি প্রার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করতেন তিনি। হাসান ও তাজুলের দায়িত্ব ছিল অন্যের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা সিম সংগ্রহ করা। বিডি জবসে একজন লোক আছে মুস্তাফিজ রহমানে, এটাতে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দিলে পরে কেউ আবেদন করলে ওই আবেদন থেকে আমার নাম্বারটা দেয়।
আমি কথা বলি। আমার নীলক্ষেত দোকান আছে, অবিকল এটা বানাই দিতাম আর কি, তারিখ তুরিখ চেঞ্জ করে। পুলিশ বলছে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অসম প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষের সরলতার সুযোগেই সিম রেজিস্ট্রেশন করে অপরাধী চক্র। বিডি জবসের কতিপয় কর্মচারী সরাসরিভাবে এই প্রতারণা চক্রের সঙ্গে সম্পৃক্ত থেকে আমাদের শত শত মানুষের কাছ থেকে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা হাতিয়ে নিচ্ছে। এদিকে নিজেদের কেউ এমন অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিডি জবস। আমরা নিজস্ব ইনভেস্টিগেট করছি এবং আমরা বলেছি যে ওনাদের যদি কোনো ইনফরমেশন লাগে সে ব্যাপারে আমরা পুরোপুরি আমাদের সাইড থেকে সহায়তা করা হবে। এমন প্রতারক চক্রের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য ঘাটতি কমাতে থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করার উদ্যোগ নিতেও থাইল্যান্ডের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে থাইল্যান্ড ট্রেড ফেয়ারের উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। এই সুযোগ কাজে লাগাতে মেলায় ভিড় করছেন বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারাও। থরে থরে সাজানো থাই পণ্য, ফল, খাদ্যদ্রব্য, অলংকার, কনফেকশনারি সহ হরেক রকমের পণ্যের পসরা নিয়ে হাজির থাইল্যান্ডের ব্যবসায়ীরা। সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে 4 দিন ব্যাপী এই আসর। মেলায় অংশ নিয়েছে 76টি প্রতিষ্ঠান। স্টল প্রতিনিধিরা বলছেন বাংলাদেশে পণ্যের প্রসার ও ব্যবসার বিস্তার ঘটানোই তাদের লক্ষ্য। আমরা অর্গানিক পণ্য নিয়ে এসেছি। প্রথমবার হিসেবে সবার কাছে এই পণ্য পৌঁছে দেওয়া বেশ কঠিন, তবে আমার মনে হয় কেমিক্যাল পণ্যের বিকল্প হিসেবে এগুলো বাংলাদেশি গ্রাহকরা বেশ ভালোভাবেই গ্রহণ করবে। আমরা চাই আমাদের পণ্য বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য যোগ্য পরিবেশক নিয়োগ দিতে। ব্যবসায়ীরা আসছেন, তাদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করতে পারছি। একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানকে একসঙ্গে পাওয়ার সুযোগ কাজে লাগাতে মেলায় আসছেন দেশীয় ব্যবসায়ী ও দর্শনার্থীরাও। থাই থেকে আমার ইমেল করে, ফ্যাক্স করে যে অমুক মেলা হচ্ছে, তুমি জয়েন করো, তোমার যে প্রোডাক্ট পড়তে হয় বা এজেন্ট নিতে চাও, তুমি সাথে সাথে যোগাযোগ করে নেওয়ার ব্যবস্থা করো। আমরা ডিলিং উইথ দ্য ইন্টারন্যাশনাল সো মেনি প্রোডাক্টস, এই কারণে আমরা একটু দেখতে আসলাম যে এরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে ডিসপ্লেটা হচ্ছে। প্রোডাক্ট কোয়ালিটি হাই, এটার কোনো বিজনেস করা যায় কিনা বা এটা কারা আনতেছে এই খোঁজ খবর নেওয়ার জন্য মেলায় আসছে। মার্কেটে আমরা যে প্রোডাক্টগুলো পাচ্ছি সেগুলো হয়তো অরিজিনাল নাও হতে পারে, বাট এখানের যে প্রোডাক্টগুলো সেগুলো অরিজিনাল হওয়ার সম্ভাবনাই বেশি। এর আগে বুধবার সকালে থাইল্যান্ডের স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা ওঠে 18তম এই আয়োজনের। মেলা উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দুই দেশের মধ্যকার বিপুল সম্ভাবনা থাকার পরও বাণিজ্য ঘাটতি ব্যাপক। ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা সহ নানা উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ব্যাপক বাণিজ্য ঘাটতি আছে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। ব্যবসা সহজ করার জন্য আমরা নানা পদক্ষেপ নিচ্ছি, উন্মুক্ত নীতি কাঠামো প্রণয়ন করছি। থাইল্যান্ডও এখানে বিনিয়োগ করতে পারে, আর আমাদের ব্যবসায়ীরা যেন সহজে ভিসা পায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে থাই কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। 18তম টপ থাই ব্র্যান্ডের এই আয়োজন চলবে 30 মার্চ পর্যন্ত। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেখছিলেন আমার তৈরি করা একটি রিপোর্ট। ঢাকার শান্তিনগরে ওয়ান ব্যাংক লিমিটেডের 100তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল রাজধানীর শান্তিনগরে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সাইদ এইচ চৌধুরী। এ সময় তিনি ওয়ান ব্যাংকের গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালক কাজী রুকনউদ্দিন আহমদ, শওকত জামান, ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার। র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে বহুকাঙ্ক্ষিত নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে কাল। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে কলকাতা পৌঁছতে সময় লাগবে 3 দিন। ভাড়া আসন ভেদে 1.5 থেকে 15,000 টাকা। এবং টাঙ্গাইলের বনাঞ্চলে গাছ কেটে উজাড় করে চলছে ভূমি দখল। বন বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময় অ্যাপ।